আসসালামু আলাইকুম, আমি জিএম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর অনলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। যে কোনো একটি বই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আপনি বাজার থেকে কিনলেন এবং সেই বইটি সাপোজ এই বইটার 3 ভাগের 1 ভাগ, মাত্র 3 ভাগের 1 ভাগ আপনি পড়ে কিভাবে 100% কমন পাবেন, অর্থাৎ এই বইটার ক্রিম অংশ কিভাবে খুঁজে পাবেন এবং কিভাবে পড়লে আপনি ইফেক্টিভ ওয়েতে মনে রাখতে পারবেন এবং 100% যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি কমন পাবেন, তার টিপস থাকবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। সর্বাধিক কমন পাওয়ার জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন, একটি বই নেবেন। এখানে আমি একটি বাংলা বই নিয়েছি, জজ সিরিজের বাংলা বই। এটা আমার কাছে খুবই স্ট্যান্ডার্ড মনে হয়। বাজারে প্রফেসরস, ওরাকল অসংখ্য ভালো মানের বই আছে। আপনি যে কোনো বই নিয়ে এইভাবে যদি কৌশল করে পড়েন তাহলে সমানভাবে কার্যকরী হবে। তো আপনি প্রথমে যে কাজটা করবেন, যে ক্রিম অংশটা খুঁজে বের করার জন্য প্রথমে আপনি রুটিনে যাবেন। রুটিনে গেলে দেখবেন এই বাংলা বইয়ের প্রথমে আমি যদি রুটিনে যাই, এখানে সাহিত্য অংশ এবং এই পাশে দেখেন ব্যাকরণ অংশ। যে কোনো চাকরির পরীক্ষায় মূলত সাহিত্য এবং ব্যাকরণ এই দুইটা অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। যদি আপনি বিসিএসের পরীক্ষা দেন তাহলে স্পেসিফিক এখানে সিলেবাস বলা আছে যে সাহিত্য অংশ থেকে 20 এবং ব্যাকরণ অংশ থেকে কিন্তু 15, মোট 35 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। কিন্তু বিসিএস ছাড়া আপনি আদার্স শিক্ষক নিবন্ধন বলেন আর প্রাইমারি রিয়েল থেলোয়ে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস নেই কোনটা থেকে কতটুকু প্রশ্ন হবে। তবে প্রাইমারি যেহেতু সামনে বড় একটা সার্কুলার, বড় নিয়োগ হবে, তো সেটা যদি নিয়ে বলি তাহলে প্রাইমারিতে কিন্তু সাহিত্য অংশ থেকে প্রশ্ন হয় না বললেই চলে। সেখানে একটা থেকে সর্বোচ্চ 2টা প্রশ্ন হতে দেখা গেছে বিগত সালের প্রশ্ন। তো আমি প্রাইমারি নিয়ে প্রথমে কথা বলি। প্রাইমারিতে কিন্তু পুরা ফোকাসটা আপনাকে ব্যাকরণের উপর করতে হবে। পুরা ব্যাকরণে আপনি যদি প্রাইমারি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পুরা বইটার কিন্তু ব্যাকরণ অর্ধেক অংশ, এই অর্ধেক অংশেই ফোকাস করলে কিন্তু আপনি 90% কমন পেয়ে যাবেন। এই যে ব্যাকরণ অংশে যে 40টার মতো টপিক সেখানে দেয়া আছে, দেখেন ভাষা, ব্যাকরণ, ধ্বনি, বর্ণ, ধ্বনির পরিবর্তন, অর্থবিধান, সত্যবিধান, প্রকৃতি প্রত্যয়, এভাবে লিঙ্গ, বচন, সন্ধি, সমাস, এই যে 40টার অধিক যে টপিকস দেওয়া আছে এইগুলো সবগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। এইগুলো যদি গুরুত্বের বিবেচনায় আমি 3টা শ্রেণীতে ভাগ করি তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্টগুলোতে আপনি যে পরিমাণ সময় দেবেন, ইম্পর্টেন্ট তার চেয়ে একটু কম সময় দেবেন। লেস ইম্পর্টেন্ট শুধু আপনি বিগত সালের প্রশ্নগুলোর উপর হাইলাইটস করে চলে যাবেন। তো এইখানে যে টপিকসগুলো আছে আমি প্রথমে মোস্ট ইম্পর্টেন্টগুলো আইডেন্টিফাই করি। আপনারা যদি মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো না বুঝতে পারেন তাহলে বিগত সালের প্রশ্নগুলো দেখে নেবেন। যে ধরেন প্রাইমারির পরীক্ষা, তাহলে ওর বিগত সালের প্রশ্নগুলোতে কোথায় সবচেয়ে বেশি আসছে। এই সময় যদি আপনার না থাকে, আমার এই চ্যানেলে বাংলার উপর একটা সাজেশন দেওয়া আছে, ওটা দেখে নিন কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আমি দেখেন মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে সন্ধি, সমাস, কারক বিভক্তি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো আমি লাল চিহ্ন দিয়ে দাগিয়ে নিচ্ছি। এইগুলো আমি সবার আগে পড়ব। দেন হচ্ছে আমি ইম্পর্টেন্টগুলো পড়ব। ইম্পর্টেন্টগুলো আমি আরও একটা কালি নিয়ে ব্যবহার করব। দেখেন আমার কাছে মনে হচ্ছে যে প্রকৃতিবত্তা এটা ইম্পর্টেন্ট, উপসর্গ এটা ইম্পর্টেন্ট এবং বাকি যেগুলো দাগাচ্ছি না এগুলো হচ্ছে লেস্ট ইম্পর্টেন্ট। তো সবার আগে আপনি পড়বেন মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো। তো সেগুলো কিভাবে পড়বেন, এখানে সাপোজ সমার্থক শব্দ, যে কোনো পরীক্ষার জন্য সমার্থক শব্দ খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি প্রাইমারি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি যাই যে সমার্থক শব্দ, এখানে আমি যাই 524 পৃষ্ঠায়। তো দেখেন সমার্থক শব্দ এই 524 পৃষ্ঠায় শুরু হয়ে এখানে প্রায় 50-60 পৃষ্ঠা জুড়ে এই সমার্থক শব্দগুলো দেওয়া আছে। এখন এই 50-60 পৃষ্ঠা সব যদি আপনি পড়তে যান তাহলে কিন্তু আপনার পড়া হবে, কিন্তু সব মনে রাখা কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জিং। তাহলে আপনি কিভাবে পড়বেন এটা সেই কৌশলটা আমি এখন বলবো। তো এই প্রথমেই আপনি কোনগুলো ইম্পর্টেন্ট সেটা খুঁজে বের করবেন। কিভাবে খুঁজে বের করবেন, এখানে দেখবেন যে এই যে বিগত সালের প্রশ্নগুলো আপনি সবার আগে দেখবেন। বিগত সালের প্রশ্ন এখানে দেখেন দেয়া আছে, প্রথম স্বরবর্ণগুলো দিয়ে 36টা বিগত সালের প্রশ্ন দেওয়া আছে। তো এই স্বরবর্ণ দিয়ে যে বিগত সালের প্রশ্ন 36টা আছে, এই 36টা কিন্তু ইম্পর্টেন্ট না। এখান থেকে আপনার বড় জোর ইম্পর্টেন্ট 20টা। সেই 20টা আপনি কীভাবে খুঁজে বের করবেন, আপনি বিসিএস, প্রাইমারি এবং পিএসসি অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রশ্নগুলো হয়েছে সেইগুলো বেশি জোর দিয়ে পড়বেন। তো দেখেন 1 নম্বরটা প্রাইমারি প্রশ্ন, তারপরে হচ্ছে এটাও প্রাইমারি প্রশ্ন। 4 নম্বরটা দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। যদি আপনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী না হয়ে থাকেন তাহলে এটা কিন্তু আপনার জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না। দেখেন 6 নম্বরটা, এটা কিন্তু পূবালী ব্যাংকের প্রশ্ন। আপনার যদি ব্যাংকের প্রতি আপনার ব্যাংকে জব করার যদি ইচ্ছা না থাকে তাহলে সেটাও আপনি বাদ দিতে পারেন। এরকম যদি আপনি বাদ দেন তাহলে এই 36টা প্রশ্নের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রায় 20টার মতো প্রশ্ন। তাহলে কিন্তু এখানে অর্ধেক করে ফেললেন।
এখন বিগত সালের প্রশ্ন দেখেই আপনি বুঝে ফেললেন যে কোনগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। এরপরে এখানে দেখেন এই শব্দগুলো আবার সুন্দরভাবে এখানে দেয়া আছে। এখানে কি দেয়া আছে? অন্ধকার, অশ্রু, অনুশীলন, আলো, আকাশ, আগুন, আনন্দ, ইতি, ইচ্ছা। এই যে শব্দগুলো দেয়া আছে এই সব কিছু কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অন্ধকার, কারণ বারবার এসেছে। এখানে আকাশ ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে ঈশ্বর ইম্পর্টেন্ট, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। এভাবে কিন্তু আপনাকে ক্রিম অংশটা খুঁজে বের করতে হবে বিগত সালের প্রশ্ন থেকে। আসেন আরেকটা টপিকস নিয়ে একটু কথা বলি। দেখেন বিপরীত শব্দ। এই বিপরীত শব্দ আপনি শুরুতে এইগুলো পড়বেন না। আপনি যে কাজটা করবেন ইম্পর্টেন্ট টপিকস খোঁজার জন্য কিন্তু আপনি বিগত সালের প্রশ্নে যাবেন। এই যে বিগত সালের প্রশ্নগুলো দেখছেন, এখানে যে বিগত সালের প্রশ্ন অনুরূপভাবে বিসিএস, পিএসসি এবং প্রাইমারি শিক্ষক নিবন্ধন এই প্রশ্নগুলো বাদ দিয়ে বাকিগুলো অ্যাভয়েড করেন, তাহলেই বুঝে যাবেন কোনগুলো ইম্পর্টেন্ট। এখন এটা আপনি এখান থেকে পড়েন। এখন আসি আপনি কিভাবে এটা ইফেক্টিভ ওয়েতে পড়বেন। ধরেন এখানে এমসিকিউ যে 10টা প্রশ্ন দেওয়া আছে, তো এই 10টার মধ্যে তো আপনি সবগুলো পারেন না এমন তো না। আপনি ধরেন পারেন না এখানে ক্ষীয়মান শব্দটা আপনি জানা নেই, এটা ইম্পর্টেন্ট। এখানে পারেন না কৃতজ্ঞ, কৃষ শব্দের অর্থ আপনার জানা নেই। যেগুলো আপনি জানেন না সেগুলো লাল কালি দিয়ে গোল দিয়ে রাখেন, কারণ হচ্ছে পরবর্তী যখন আপনি রিভিশন দেবেন শুধুমাত্র এই লালগুলোই রিভিশন দেবেন। আপনি রাতে পড়েছেন, পরের দিন সকালে যে এই লালগুলো রিভিশন দিয়েই নতুন টপিক শুরু করেন। এভাবে কিন্তু পড়লে আপনার ইফেক্টিভ ওয়েতে পড়া হবে। আবারও আসি সূচিপত্রে। বাংলা সাহিত্য যদিও প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট না, তবু আপনাকে পড়তে হবে 1-2 নম্বরের জন্য, এবং অন্য চাকরি পরীক্ষার জন্য কিন্তু এটা আপনার অবশ্যই কাজে লাগবে। তো বাংলা সাহিত্য বিখ্যাত সাহিত্যিক, এই যেখানে যে বিখ্যাত সাহিত্যিক আছে প্রায় 50 জনের মতো সাহিত্যিক দেওয়া আছে। তো এই 50 জনে কিন্তু আপনার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ না। আপনি যে কাজটা করবেন, যে আমরা নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটে যে সাহিত্যিকদের সাহিত্যগুলো পড়েছি এবং বাংলা সাহিত্যে যারা হেভিওয়েট রাইটার এবং পিএসসি কর্তৃক যে 11 জন সাহিত্যিকের কথা বলা আছে, সেই 11 জন সাহিত্যিককে আগে আইডেন্টিফাই করে নিতে হবে। তো আমি কয়েকজন হেভিওয়েট সাহিত্যিকের নাম যেমন বলি, যে মাইকেল মধুসূদন দত্ত খুবই গুরুত্বপূর্ণ একজন রাইটার। এরপরে আসেন দেখেন এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ। এমন কোনো পরীক্ষা নেই যে এখান থেকে প্রশ্ন হয় না। এখানে আসেন জীবনানন্দ দাশ, কাজী নজরুল, জসিমউদ্দিন। এরকম হেভিওয়েট যারা রাইটার এদেরকে সবার আগে পড়ুন। এখন সাহিত্যিকদের সম্পর্কে কীভাবে পড়বেন? আর সাপোজ আপনি রবীন্দ্রনাথ পড়বেন। এখন আমি যেভাবে পড়েছি সেটা বলি, যে রবীন্দ্রনাথের যে ডিসক্রিপশনটা দেওয়া আছে, এই ডিসক্রিপশনের সব ইনফরমেশন কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। কোনগুলো ইম্পর্টেন্ট আপনি বিগত সালের প্রশ্নগুলো আগে দেখে আসেন যে কোন প্রশ্নগুলো এসেছে। দেখেন যে রবীন্দ্রনাথের ঠাকুরের পরবর্তী জন্মশতাব্দীকে কবে পালিত হবে, তার জন্মসাল কবে, তার পারিবারিক পদবি কী, এই যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেইটা কিন্তু এখানে এসে ডিসক্রিপশানে আমি দাগিয়ে রেখেছি। দেখেন তার জন্মসালটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তার পারিবারিক পদবি কুশারি, 1913 সালে সে কিন্তু গীতাঞ্জলির জন্য নোবেল পান, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তিনি নাইট উপাধি পান, এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো এইখানে যে বিগত সালের প্রশ্ন এগুলো সবার আগে পড়ুন। তারপরে ডিসক্রিপশানে এখানে যে তার ছোটো গল্প, উপন্যাস, প্রবন্ধ যেগুলো সবচেয়ে বারংবার আসছে সেইগুলো কিন্তু হাইলাইটস করুন। দরকার হলে উপন্যাসগুলো ছন্দে বা বিভিন্ন কৌশলে আপনাকে কিন্তু আয়ত্তে আনতে হবে, যেগুলো বারংবার আসে। বাংলার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ কৌশল আমি আপনাকে বলি, যে এই যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এখানে কিন্তু প্রাইমারিতে প্রশ্ন হয় না বললেই চলে, কিন্তু অন্য পরীক্ষায় কিন্তু মাস্ট প্রশ্ন হবে। এই জায়গায় আপনি একটা খুব ভালোভাবে পড়বেন প্রাচীন এবং মধ্যযুগ। এখান থেকে 50টা এবং এখান থেকে 100টার মতো প্রশ্ন যদি আপনি বেছে নিয়ে এইভাবে পড়তে পারেন, তাহলে কিন্তু সারা জীবনই আপনি এর ফল পেতে থাকবেন। আরও একটা ইন্টারেস্টিং বিষয়টা হলো যে আপনার আধুনিক যুগ কিন্তু এটা চলমান প্রক্রিয়া। আমি যদি আজকে একটা ভালো উপন্যাস লিখি, সেটাও কিন্তু আপনাকে চাকরির জন্য মুখস্থ করতে হবে, কিন্তু প্রাচীন এবং মধ্যযুগ কিন্তু শেষ, সেটা কিন্তু আর বাড়বে না। যারা প্রশ্ন করেন তারা কিন্তু কয়েকটা বিষয়কে লক্ষ্য করে প্রশ্ন করেন। যেমন এখানে ভাষা আন্দোলন ভিত্তিক যে অল্প গুটি কয়েক প্রশ্ন আছে বা সাহিত্য আছে, সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গ্রন্থ আছে সেগুলো কিন্তু অল্প কিছু গ্রন্থ, সেগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা কিন্তু বিভিন্ন ভ্যারাইটির প্রশ্ন করার চেষ্টা করে। আপনি বিখ্যাত যে সাহিত্যিকদের পড়লেন, এরপরে আরও যারা অত বেশি বিখ্যাত না কিন্তু তাদের একটা গ্রন্থই বিখ্যাত, এরকম কিছু রচনা কিন্তু এই বইতে আলাদাভাবে দেওয়া আছে। যেমন বিখ্যাত উপন্যাস, বিখ্যাত নাটক, বিখ্যাত প্রবন্ধ। এই বিখ্যাত কয়টাই পড়লেই কিন্তু তাদের ইন ডিটেলস পড়ার দরকার নেই, শুধু তাদের বিখ্যাত উপন্যাস, বিখ্যাত নাটক এইভাবে পড়লেই কিন্তু আপনি সব কমন পেয়ে যাবেন। আরেকটা বিষয়, যে বিখ্যাত চরিত্র, উপাধি, ছদ্মনাম এবং প্রকৃত নাম, এগুলোও পড়ার সময় কিন্তু আপনি সবাইকে পড়ার দরকার নেই। যারা হেভিওয়েট রাইটার তাদেরগুলো পড়লে ইনশাল্লাহ সবগুলো কমন পেয়ে যাবেন। আমার এই বাংলার এই ধরনের সাজেশন ভিত্তিক যে ভিডিওটা দিলাম, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান আগামীতে কী সাবজেক্ট এই ধরনের ভিডিও চান কিনা, আর কী ধরনের ভিডিও চান জানাবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।